জাতীয় রাজনীতির বিশ্লেষক হিসেবে জয়ন্ত ঘোষালকে আমরা চিনি। বর্তমান এবং আনন্দবাজার এই দুটি পত্রিকাতেই উনি খুব সম্মানের সঙ্গে কাজ করেছেন। আজকে আমরা তার মুখোমুখি। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আমি রানা সেনগুপ্ত, আপনাকে স্বাগত। নমস্কার। ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রীর ভাষণ সাধারণত জাতির উদ্দেশ্যে যেটা হয় সেটাকে গুরুতর বিষয় নিয়ে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে মোদী যে ভাষণ দিলেন মানে তার মধ্যে যে খুব একটা গুরুত্ব আছে, গ্যাসের ক্রাইসিস, হরমুজ প্রণালী, এইসব নেই। দেখা যাচ্ছে তাহলে কি উনি কংগ্রেসকে আক্রমণ করার জন্য এই ভাষণটা দিচ্ছিলেন, মানে দিয়েছেন? প্রথম কথা হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী কোনো তার বক্তব্য পেশ করেন, জাতির উদ্দেশ্যে যখন কোনো বক্তব্য পেশ করেন, তখন সাধারণত সেটা যদি খুব কম হয়, মানে ঘন ঘন যদি না হয়, মানে বছরে একটা, মানে 15ই আগস্টে প্রধানমন্ত্রীর বক্তব্য লালকেল্লা থেকে একবারই হয়, রিপাবলিক ডেতে রাষ্ট্রপতির বক্তৃতা একবারই হয়। এখন এগুলো তো মাসে একটা করে হলে মুশকিল। এখন তাতে হয় কি, প্রধানমন্ত্রী অনেকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বা দিচ্ছেন, কখনো ডিমনিটাইজেশনের সময়, কখনো কোভিডের সময়, তাও সেগুলো খুব বড় বড় সাংঘাতিক ইস্যু ছিল। আচ্ছা, এখন এই যে ঘন ঘন বক্তৃতা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে সাংবিধানিক যে প্রথা সেটা লঘু হয়ে যায়, তার যে গুরুত্বটাই থাকে না। তার ফলে সেটা একটা সমস্যা। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী মিসলেনিয়াস বিষয় নিয়ে, বিবিধ বিষয় নিয়ে নাও বলতে পারে, ওনাকে যে ওই কি বলে যুদ্ধ নিয়েই বলতে হবে, আমি মেনে নিচ্ছি সেটা। মহিলা বিল নিয়েও যদি বলেন প্রধানমন্ত্রী, সেটাও বললেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যখন অন্য বিরোধী দল, 4টি বিরোধী দলের নাম করে তাদের বিরুদ্ধে বলছেন, এবং যখন বিধানসভা নির্বাচন এতগুলো রাজ্যে বাকি রয়েছে, হ্যাঁ, তার আগে বলছেন, সুতরাং আমার মনে হয় তখন কি হয়, তখন সাধারণ মানুষের যে প্রতিক্রিয়াটা, সেটা কিন্তু একটা বিজেপির বিরোধী যে জনমত, তারও তো একটা স্পেস আছে, রাজনৈতিক পরিসর আছে, সেটা কিন্তু আরো তীব্র হয়ে যাচ্ছে। তার ফলে উনি কিন্তু বুঝতে পারছেন না, উনি ভাবছেন এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কিন্তু জাতি কিন্তু সবাইকে নিয়ে, হ্যাঁ, জাতি কিন্তু তৃণমূল, কংগ্রেস, মানে সরকার বিরোধী সবাইকে নিয়ে। তাহলে জাতির উদ্দেশ্যে ভাষণ কি করে হবে যদি তিনি বিজেপি নেতার মতো বক্তৃতা দেন? সেই তাহলে জাতি কি হলো? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারলো না বিজেপি, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা ছোট ঘটনা আছে, সেটা হচ্ছে ত্রিপুরায় আদিবাসী অধ্যুষিত যে জেলা পরিষদ বা ওদের যে স্ট্রাকচার আছে আর কি, সেখানে বিজেপি হেরে গেল। মাত্র 5টা আসন বোধহয় বিজেপি পেয়েছে। তো এই দুটো মিলিয়ে কি মনে হচ্ছে যে এবার বিজেপি একটা অশনি সংকেত শুরু হয়ে যাচ্ছে, বিজেপি ডাউনফল অফ বিজেপি শুরু হয়ে যাচ্ছে? মানে এটা প্রকৃতির নিয়ম, আচ্ছা, একটা ল অফ নেচার। আচ্ছা, যেটা উত্থিত হয়, আচ্ছা, সেটার পতনও হয়। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, মুঘল সাম্রাজ্যের উত্থান এবং চরম শিখরে আরোহণ করা, তারপরে পতন। আজকে দেখছেন না, আমেরিকায় দুবার জেতার পরেও ট্রাম্পেরও কিন্তু উল্টো রথের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নভেম্বরে ওদের যে সংসদের নির্বাচন, তার যে আগাম সমীক্ষায় দেখা যাচ্ছে 60% মার্কিনী মানুষ তারা ট্রাম্প বিরোধী হয়ে গেছে। কদিন আগেও ভোটে তারা যারা জিতিয়েছে। হ্যাঁ, সুতরাং এইটা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হবে না। 2014 সালে মনে হয়েছিল যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা জেমস বন্ড এসে গেছে, আচ্ছা, একটা ফ্যান্টাম এসে গেছে, অরণ্যদেব এসেছে, সব দুঃখ দুর্দশা যদা যদা হি ধর্মস্য গ্লানি অবতার বরিষ্ঠা হয়ে গেছে, এবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম মনমোহন সিং এর 2G স্পেকট্রাম, দুর্নীতি, নীতিপঙ্গুতা। তারপরে কি হলো, 2014 পর যে জায়গায় তিনি শিখরে আরোহণ করলেন, তারপর থেকে এখন যেমনটা আপনি বলছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। এখন একটা শেষের শুরু কিন্তু হয়ে গেছে। এখন বিরোধীরা কতটা ঐক্যবদ্ধ হবে, কিভাবে কনসলিডেশন হবে, সেটা দেখার বিষয়। তাহলে এই যে বিজেপির হার, সংসদে হার, এটা কি, মানে আমরা তো জানি একটা দিক ঝুঁকলে আরেকটা দিক ওঠে, তাহলে কি কংগ্রেসের কোনো লাভ হচ্ছে এটা থেকে? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, আমার তো মাঝে মাঝে মনে হয় যে রাহুল গান্ধী হচ্ছে হি ইজ দ্য বেস্ট সেফটি ভালভ অফ নরেন্দ্র মোদী। যতদিন রাহুল গান্ধী আছে, নরেন্দ্র মোদীর কোনো চিন্তা নেই। সেই কারণে মূল লড়াইটাকে নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদী করে রেখেছেন। কেননা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী ঐক্য
এখনো পর্যন্ত সেই রূপরেখাটা এখনো কনসলিডেটেড হলো না। হলো না। এটা কিন্তু হতে পারতো। এটা কিন্তু রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে সব থেকে বেশি কটু মন্তব্য করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কদিন আগে। আবার সেই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এখন ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন, কেন না মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা সংরক্ষণ বিলে পাশে ছিলেন বলে। কেননা নরেন্দ্র মোদী চেয়েছিলেন বিরোধীদেরকে ভেঙে দিতে, যাতে তৃণমূল কংগ্রেস সংসদ বয়কট করবে। টিভি চ্যানেলে দিল্লিতে দেখানো হয়ে গেছিল যে তৃণমূল কংগ্রেস সংসদ বয়কট করছে। সুতরাং এটা কিন্তু আমি মনে করি এই ওমেন রিজার্ভেশন বিলটা উল্টে বিরোধীদের কনসলিডেট করতে সাহায্য করলো। এখন হয় কি, মানুষ যখন ক্ষমতায় থাকে না তখন এক ধরনের অ্যারোগ্যান্স আছে এবং তারা বুঝতে চায় না যে তাদের যে পতন হতে পারে। সুতরাং অনেক ভুল পদক্ষেপ তারা নিয়ে ফেলে। এটা বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রে দেখেছি, বাজপেয়ীর সময় দেখেছি, মনমোহন সিং এর সময় দেখেছি। সুতরাং এটাও একটা হিস্ট্রি, রিপিটস হিস্ট্রি। এখন নরেন্দ্র মোদী এরকম ভুল করতে শুরু করেছেন, মানে নিজেকে ভগবান ভাবতে শুরু করে দেয়। মানে ভাবছেন যে আমার সঙ্গে সবাই আছে, হ্যাঁ, আমার পেছনে সবাই আছে, সবাই হাত নাড়ছে, মানে এই জনতা সম্পর্কে একটা মানে ক্যালকুলেশন। তাহলে এইটাতে কি বিজেপি পশ্চিমবঙ্গে আলটিমেটলি একটু চাপিয়ে পড়ে গেল, বা এই যে ইলেকশন গুলো হচ্ছে? না, বিজেপি পশ্চিমবঙ্গে কি করবে কি করবে না তার আমি কোনো ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত করিনি, করবো না। তার কারণ আমি সবসময় বলছি যে আমি জ্যোতিষীও নই, পোলস্টারও নই। সুতরাং আমি কোনো প্রেডিকশন আমি করব না। কিন্তু এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি যদি আপনার তৃণমূল কংগ্রেসের কাছে শয়তান হয়, রাজনৈতিক শয়তান, যেটা ইংরেজিতে বলে ডেভিল। ইংরেজিতে একটা কথা আছে যে ডেভিলকেও তার শেয়ার, অংশীদারিত্বটা কিন্তু তাকে দিতে হয়। সুতরাং বিজেপি কিন্তু ইটস এ সাকসেস স্টোরি ইন বেঙ্গল, নো ডাউট অফ ইট। আপনার ভালো লাগুক না লাগুক, আপনাকে তো স্বীকার করতে হবে যে বিজেপি 2টো কাউন্সিলর জিতেছিল কলকাতা পুরসভায়। সেদিন কলকাতা পুরসভায় আবির খেলা হয়েছিল না, বিজেপি জিতেছে 2টো কাউন্সিল। এবং লালকৃষ্ণ আডবাণী তিনি একটা বিবৃতি দিয়েছিলেন দিল্লি থেকে যে কলকাতা মে ভাজপা কা খাতা খোলা হ্যায়। তো সেই জায়গাটা থেকে আজকে বিজেপি 77টা এমএলএ, আজকে সেই বিজেপি রাজ্যসভায় লোক পাঠাচ্ছে শুধু তার এমএলএ এত হয়েছে বলে, সম্ভব হয়েছে বলে। 77টা কমে গেছে সেটা পরে আলাদা কথা, কিন্তু 77টা এমএলএ তো জিতেছিল। এখন সেই জায়গায় বিজেপির এটা সাকসেস। কিন্তু বিজেপি এখনো যে পারছে না বা পারবেই এটা যে বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে বিজেপির যে রণকৌশলটা উত্তরপ্রদেশ বা গুজরাটে বিজেপি যেভাবে মেরুকরণের রাজনীতি করে, হিন্দুত্বের রাজনীতি করে, বাঙালি ডিএনএটা না বিজেপি বুঝতে পারছে না। আচ্ছা, বাঙালির জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা আলাদা অধ্যায় বিজেপির থাকা উচিত। লালকৃষ্ণ আডবাণী বাজপেয়ীর সঙ্গে পথের পাঁচালী দেখতে গেছিলেন 50-এর দশকে এই মেট্রো সিনেমা হলে। আচ্ছা, উনি আমায় বলেছিলেন যে পথের পাঁচালী সত্যজিৎ রায় দেখার পর বাজপেয়ী এবং আডবাণী ওনাদের দলের তখন বৈঠক ছিল জনসংঘে, সিনেমাটা দেখতে গেছিলেন, খুব ভালোবাসতো দুজনই সিনেমা দেখতে। বলেছিল যে এইটা আমি একটা সার সত্য বুঝেছি যে পথের পাঁচালী দেখে, যে বাঙালি মনন না একদম আলাদা। ওইটা ঠিক শুধু জয়শ্রী রাম ধ্বনি দিয়ে বাঙালি মন পাওয়া যায় না, বাঙালির মনটাকে বুঝতে হবে। এবং যে কারণে উনি বলেছিলেন যে রথযাত্রার সময় বিহারে, উত্তরপ্রদেশে ওনার যে ঢল নেমেছিল, লালু তো গ্রেপ্তারও করলো বিহারে, পশ্চিমবঙ্গে কিন্তু সেই রেসপন্সটা তিনি রথযাত্রা পাননি। তাহলে এই অতীতটা বিজেপি আজকে যখন তার ফিউচার কোর্স অফ অ্যাকশন তৈরি করবে, তো গুজরাটি হিন্দু আর বাঙালি হিন্দু যে এক নয়, এটা অমিত শাহকে কে বোঝাবে? না তাহলে কি এই সবটাই, এই যে এরা এতদিন ধরে অগুন্তি নেতা পশ্চিমবঙ্গে আসছেন, ডেলি প্যাসেজ জারি করছেন, মোদির এতগুলো সভা হচ্ছে যা অভূতপূর্ব, শাহ এসে 15 দিন ধরে নাকি থাকবেন, ভোটের আগে থেকে বলছেন, তো এই সমস্ত গুলো তাহলে মানে রসিকতার বাইরে এসে যদি সিরিয়াসলি আমি বলি, রসিকতা তো খুব হচ্ছে। আমাকে আজকে সকালে একজন টেক্সট করেছেন যে আপনি কি শুনেছেন খুব শিগগির ট্রাম্প এবং পুটিনও আসছে ভোট প্রচার, এখানে না বাকি সবাই এসে গেছে, ওরা শুধু 2জন বাকি আছে। এটা রসিকতা ভোট রঙ্গে রসিকতাটা চলে, এবং আমি সেটাকে কোনো খারাপ ভাবে নিচ্ছি না। এতটা অসহিষ্ণু এবং বেরসিক বিজেপিরও হওয়া উচিত না। কিন্তু বিজেপির এই যে পরিশ্রমটা, এই যে সাংঘাতিক ভাবে আপনি যেটা বললেন, সাম দাম দণ্ডভেদ, চাণক্যের সব নীতি, চারদিক থেকে
এটা আবার এর জন্য কিন্তু বিজেপিকে আপনাকে একটা ক্রেডিটও দিতে হবে। আচ্ছা কোনো লড়াইকেই হুম। বিজেপি কিন্তু ছোট করে দেখে না। আচ্ছা আচ্ছা মানে কোনো একটা ছোট সামান্যতম একটা মানে একটা বোধহয় একটা পঞ্চায়েত নির্বাচন, হুম হুম হায়দ্রাবাদ একটা কর্পোরেশন নির্বাচনের জন্য যে কাণ্ড করেছিল অমিত শাহ, এবং হায়দ্রাবাদ কর্পোরেশনটা দখল করেছিল ওয়েসির মাধ্যমে, আচ্ছা, ওখানে ওয়েসি সব সিট দিয়েছিল মিম। মিম। তো এটা কিন্তু আজকেও বলে নয়, এটা আমি মানে বাজপেয়ী আডবাণীর সময়ও বিজেপিতে দেখেছি, কোনো ভোটের আগেই মনে হয় না যে ওরা হেরে যাচ্ছে। সব ভোটে সে হারুক আর জিতুক, মানে ওরা ওদের উৎসাহ প্রচন্ড ভাবে লড়াইটা করছে। প্রচন্ড ভাবে লড়াই করে। কিছু কিছু ছাত্র হয় না হুম হুম। যে 5বার আইএস পরীক্ষা দিয়েও পাশ করতে পারে না, কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই তাদের মানে যে পরিশ্রম, হুম, সেই পরিশ্রম নিয়ে কোনো কথা হবে না। ঠিক। আমার এখন এই বিজেপিরও এরকম ছাত্র বলে মনে হয় যে কতবার পরীক্ষা দিল আইএস পশ্চিমবঙ্গে, একবারও এখনো অব্দি জিততে পারে। না তাহলে এই যে ভোটটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভোটটা, এটা কি কার্যত আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে ভাতা বনাম ধর্মের? অনেক রকম ভাবেই ভাগ হচ্ছে। আর শুধু ভাতা বনাম ভাতা তো বিজেপি তো এখন ভাতার বাবা হয়ে গেছে। আচ্ছা বিজেপি তো মানে বলছে এখন যা ঘোষণা করেছে, আগে বিজেপি ভাতা বনাম উন্নয়নের কথা বলতো, আচ্ছা এখন বিজেপির মনে হয়েছে যে উন্নয়ন দিয়ে ভোট হয় না, সুতরাং শুধু উন্নয়ন বললে চিড়ে ভিজবে না। এখন বরং মমতা যেটা করছে তার ডবল করতে হবে। ওই জন্য এই বাবা কথাটা বললাম, মানে ও যদি 2000 দেয় আমি 4000 দেবো, ওই যে বলেছে না 3000 টাকা বেশি দেবো। তো এখন এখন ভাতার রাজনীতি তো নরেন্দ্র মোদী গোটা দেশে করছে। বিজেপি সাইকেল দেওয়া, উত্তরপ্রদেশে গ্যাস কানেকশন দেওয়া, যেটা আমরা ভেবেছিলাম 2014 আগে যে একটা আর্থিক সংস্কার হবে, আমি তো ছোটখাটো ব্যাপার, জগদীশ ভগবতীর মতো অর্থনীতিবিদ, আচ্ছা, অরবিন্দ পানাগাড়িয়ার মতো অর্থনীতিবিদ, তারা বলেছিল যে মার্গারেট থ্যাচারের রিফর্মের মতো এবারে নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যাবে রিফর্মের পথে। রিফর্ম ফিফর্ম কিছুই হলো না। এখন তো উনি ওই ঝোলাওয়ালা যে এনজিও টাইপ, উনি তো গোটা দেশেই সেটা করছেন, যেটা সোনিয়া গান্ধীও করেছিলেন। সুতরাং এখন আমাকে ওই বিবেকদা বলেছিল, আমাদের অর্থনীতিবিদ, প্রয়াত এখন, আমাদের নরেন্দ্রপুরের প্রাক্তন ছাত্র ছিলেন, তাই বিবেকদা বলি, বিবেকদা বলেছিলেন যে আমাদের দেশে না এরকম হার্ড রিফর্ম করা যায় না, তোমাকে মধ্যম পথ নিতে হবে, পাবলিক সেক্টরও রাখতে হবে, প্রাইভেট সেক্টরও রাখতে হবে, এটা একটা জয়েন্ট ভেঞ্চার, মিশ্র অর্থনীতি, ওয়েলফেয়ার স্টেট। সুতরাং এই ওয়েলফেয়ারিজমটা তো অমর্ত্য সেনও সমর্থন করেন, যাঁদ্র সমর্থন করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা একটা কোনো রকেট সায়েন্স নয়। হ্যাঁ। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন যে এটা সর্বস্ব যদি হয়, ডোল সর্বস্ব যদি হয়, আরে বাবা সিপিএম 77 সালে বামফ্রন্ট ক্ষমতায় এসে বিধবা ভাতা কে চালু করেছে, ঠিক। বেকার ভাতা কে চালু করেছিল? সুতরাং ভাতার রাজনীতিটা আমাদের কাছে কিছু নতুন না। আমাকে অসীম দাশগুপ্ত বোঝাতো যে সাবসিডি দেয়া মানেই কিন্তু খয়রাতি নয়। আচ্ছা আপনি আমেরিকাতে গিয়ে যান, উনি তো এমআইটি গ্র্যাজুয়েট ছিলেন, আমেরিকাতেও কিন্তু ভর্তুকির অর্থনীতি আছে, ভর্তুকি দিতে হয়, এটা একটা অর্থনীতির পার্ট। সুতরাং এটাকে না আমি একটা বিরাট ইস্যু করছি না, আসল ইস্যু যেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে মেরুকরণ। আচ্ছা অর্থাৎ আমি হিন্দু ভোটটা, বিজেপিকে জিততে গেলে 30% মুসলমান ভোট ধরে নিলাম, অ্যাপ্রক্সিমেটলি কম বেশি 30% মুসলমান ভোট বিজেপি পাচ্ছে না, এটা বিজেপিও জানে। যে কারণে আগে তো তবু বাজপেয়ী আডবাণীর সময় মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হতো, এখন তো একটা মুসলিম প্রার্থীও দেওয়া হয়নি। কেন? আমাকে তুমি ভোট দাও না তো আমি তোমার প্রার্থী করবো না, আমি তোমাদের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাব। এটা একটা দিক। কিন্তু মুসলিম ভোটটা ভাঙার যে প্রয়াসটা, যেটা হুমায়ুন কে দিয়ে মানে হুমায়ুন ভাঙার চেষ্টা করলো, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গতবারও চেষ্টা করেছিল, তো কি নাম তৌসিক, হ্যাঁ, তো ওকে দিয়ে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দিয়ে হলো না, তো এখনো হচ্ছে না। মানে মুসলিম ভোট আরো ইনসিকিউর হয়ে গিয়ে, তুমি যত বেশি হিন্দু 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 করছো, শুভেন্দু অধিকারী যে লাইনে এগোচ্ছে, তাতে মুসলিম ভোটরা আরো ইনসিকিউর হয়ে এন ব্লক মমতার পাশে এসে দাঁড়াচ্ছে, এটি স্বাভাবিক। আর হিন্দু ভোটের যদি 70 ভাগের মধ্যে, মানে 30 ভাগ যদি মুসলমান হয়, 70 ভাগ হিন্দু ভোটের মধ্যে শতকরা 50 ভাগ বিজেপিকে পেতে হবে। এবং যে কারণে বিজেপি এখন বুঝতে পারছে এই যে জগন্নাথের মন্দির, এই যে মহাকালের মন্দির, এই যে দুর্গা মণ্ডপ, এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, এটার মধ্যে একটা অঙ্ক ছিল, যার ফলে হিন্দু ভোটটা কতটা বিজেপির জন্য সুইং করবে, দ্যাট হ্যাজ টু বি সিন। এটাই এখন এই মেরুকরণটা কিন্তু আমাদের রাজ্যের জন্য ভালো নয়। না, তবে বিজেপির বোধহয় একটু বোধোদয় হয়েছে, যেমন শুভেন্দু অধিকারীর লেটেস্ট কিছু কথাবার্তা শোনা যাচ্ছে, উনি বলছেন আমার সকলের ভোট চাই, মুসলমানদেরও ভোট চাই। উনি মুসলমানদের বাড়িতে গিয়ে বসছেন, খাওয়া দাওয়া করছেন, জল খাচ্ছেন। এই ব্যাপারটা কি জাস্ট গিমিক?
দেখুন, মুসলিমদের এটা না বিজেপি জানে হুম। এটা কোথায় করছেন। এটা মূলত উনি শহর এবং আরবান যে পপুলেশন, ভবানীপুরে করছেন একদম অভিজাত direct করে। বাঙালির কাছে করছেন, মুসলিম ভোট পাওয়ার জন্য না। আচ্ছা, এইটা খুব সুন্দর আমাকে আডবাণী বুঝিয়েছিলেন। এটা করছেন হিন্দু ভোটটাকে কনসলিডেট করার জন্য, কেন সব হিন্দু কিন্তু ফ্যানাটিক হিন্দু নয়। আচ্ছা। আমি ধরুন হিন্দু, ঘটনাচক্রের ব্রাহ্মণ, কিন্তু আমি কি অ্যান্টি মুসলমান? আপনি যদি আমাকে বলেন যে মুসলমানদের হাত কেটে দেবো, পা কেটে দেবো, আই উইল হেট ইউ। তাহলে সব হিন্দুরা, বিশেষ করে ভবানীপুরে, সেখানে সব হিন্দুরা কিন্তু ওই রকম সুতরাং আমি যে মুসলমানদের ব্যাপারে একটু সফট প্যাডলিং করছি, এটা মুসলমান ভোট পাওয়ার জন্য নয়, এটা উদার হিন্দু ভোট, যারা আচ্ছা, বহুত্ববাদী হিন্দু, আচ্ছা, আচ্ছা। যারা ক্ষিতিমোহন সেনের হিন্দু ধর্মের কথা বলি আমরা, সেই হিন্দু ভোটটাকে পাওয়ার জন্য। মানে এইটা যখন মুসলমানদেরকে নিয়ে এসেছিল না বিজেপি পার্টিতে, এখন তো মুসলমানদের নাকভি আর শাহনওয়াজ আছে, একজন শিয়া এবং সুন্নি, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাও বিহারে শাহনওয়াজকে একটু গুরুত্ব, মন্ত্রীতন্ত্রী হয়েছে। কিন্তু আমার আডবাণী যখন ওদের দুজনকে নিয়ে এসেছিল পার্টিতে, একটা উত্তরপ্রদেশ একটা বিহারে, আমি বললাম যে আপনি নিয়ে এলেন কেন? আপনাদের তো মুসলমানরা ভোট দেয় না, হুম। তাহলে আপনি মুসলমানদের নিয়ে এলেন কেন? বলে যে তুমি কি হিন্দু না মুসলমান? আর আমি হিন্দু। তখন বলে যে তুমি কি মুসলমান বিরোধী? বলে না, মুসলমান বিরোধী না। তাহলে বিজেপি কে মুসলমানরা ভোট দিক বা না দিক, বিজেপি শুড নট বি পারসিভড অ্যাজ এ অ্যান্টি মুসলিম পার্টি। আমাদের সিকান্দার বক ছিল না, বিজেপির বিদেশ মন্ত্রী হয়েছিল, সে তো মুসলমান ছিল, আরএসএস এর জামানা। আরএসএস এর একটা মুসলিম শাখা আছে, জানেন? হ্যাঁ। কেন আছে? আরএসএস তো মুসলমান প্রেমে একদম যে মজা আছে তা তো নয়। হ্যাঁ। ইমামের সাথে মোহন ভাগবতের বৈঠক হয়। আচ্ছা। কেন হয়? তার কারণটা হচ্ছে যে ওদের বক্তব্য হচ্ছে আমরা মুসলমান বিরোধী না। মোহন ভাগবত আমাকে বলেছেন, একাধিকবার বুঝিয়েছেন, আমি অনেকবার দেখা করেছি। আমি ইনফ্যাক্ট আমার তো মোহন ভাগবতের উপর একটা বই লিখেছি। আচ্ছা। সুতরাং আমি কোনো জার্সি পরে সাংবাদিকতাতে বিশ্বাসই করি না। মোহন ভাগবত আমাকে বরং সমস্যা হয়, বিজেপি আমাকে তৃণমূল ভাবে, তৃণমূল আমাকে বিজেপি ভাবে। আমি মনে করি এটাই সাংবাদিক হিসেবে ভালো। এই মোহন ভাগবত আমাকে বলেছিলেন যে মুসলমান বিরোধী আমরা নই, কিন্তু ভারতীয় মুসলমান, তারা হিন্দুস্তানি, আচ্ছা। তারা হিন্দুস্তানি, তারা ভারতবর্ষীয়। আচ্ছা। সুতরাং তারা আসলে হিন্দু। এখানে হিন্দুটা কোনো ধর্ম নয়, এটা একটা ওয়ে অফ লাইফ। সুতরাং মুসলমানদের স্বীকার করতে হবে যে আমি হিন্দু, আমি এই জীবন পদ্ধতিতে বিশ্বাস করছি, তাহলেই তিনি এখানে আনন্দে থাকতে পারবে, ঘুষপেটিয়া হবে না তার। দিল্লির রাজনীতিতে আপনি মমতাকে খুব কাছ থেকে দেখেছেন, তা আপনার কি মনে হয় যে উনি কি এই মুহূর্তে দেশের যে কজন কি বলবো মানে রাজনীতিক রয়েছেন, তার মানে তাদের যদি ক্রমপর্যায় করা যায়, মমতাকে এর মধ্যে কত নম্বরে রাখা যায়? দেখুন, নম্বর টম্বর দেওয়াটা তো ওটা আমার একদমই পছন্দ হয় না। এটা একটা আজকাল মিডিয়াতে খুব চলে। হ্যাঁ। মানে ওটা ওটা সব থেকে সেরা স্কুল, ফার্স্ট ঠিক। বি স্কুল বলে কভার স্টোরি হয়। হ্যাঁ, আমি দেখি। আমার সেরা ব্যাপারটাতে সেরা সেরা অনেক রকম হয়। আমি ওইসবে যাব না। যদি ভারতবর্ষে দেবেগৌড়া প্রধানমন্ত্রী হতে পারে, যদি ভারতবর্ষে চরণ সিং প্রধানমন্ত্রী হতে পারে, আজকে যদি দেবিলালের মতো লোক উপপ্রধানমন্ত্রী হতে পারে, তাহলে এলিটিস্ট ইংরাজি জানা ওই দিল্লির যে লুটেন্স, দিল্লির শশী থারুর কিংবা জয়রাম রমেশের মতো MIT গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তুমি সর্বভারতীয় নেতৃত্ব দিতে পারবে। তাহলে তো মুলায়ম সিং যাদব থেকে শুরু করে লালু প্রসাদ যাদব, আপনাদের সবাইকেই এই ভারতীয় রাজনীতি থেকে এদেরকে বাদ দিতে হয়। মমতা গ্রাসরুট লেভেল থেকে এসেছেন, তিনি যে জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গায় এখন নেই, অনেকটা উত্তীর্ণ হয়েছে। আচ্ছা। কিন্তু অনেক দুর্বলতা আছে। আমি কিন্তু বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কোনো রাজনৈতিক দুর্বলতা নেই, এটা কিন্তু নয়। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক নেতা, আপনি আমাকে একজন রাজনৈতিক নেতাকে দেখান যার কোনো রাজনৈতিক দুর্বলতা নেই। নরেন্দ্র মোদীর যদি আপনি রাজনৈতিক দুর্বলতার কথা বলেন, তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু, যেটা আমি বিজেপিকে দিলাম, তাকে সেই ক্রেডিটটা দিতে হবে যে সেই বিজেপি তো সেই জায়গায় 2014 সালে ক্ষমতায় এসছে, প্রধানমন্ত্রী হতে পেরেছে। শুভেন্দু অধিকারী যে ভবানীপুরে দাঁড়ালেন, এর ফলে কি মমতা চাপে পড়ে গেল? দেখুন, আমি মনে করি না কোনো চাপে পড়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এবং শুভেন্দু অধিকারী হারবেন, অন্তত ভবানীপুর নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আচ্ছা।
কিন্তু হুম। এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ। হুম। আমি এত অহংকারী দাম্ভিক হুম। সাংবাদিক হতে চাই না হুম। যে আমি অলওয়েজ দেয়ার ইজ এ সাবজেক্ট টু কারেকশন, ভুল হলে সেটাকে শুধরে নেব, কিন্তু আমার যে অ্যানালিসিস তাতে আমার মনে হয় না। কিন্তু এটা একটা পার্ট অফ অমিত শাহ স্ট্র্যাটেজি। আচ্ছা। মানুষ, এটা অমিত শাহ নিজে বলেওছে যে শুভেন্দু তো দাঁড়াতে চায়নি, শুভেন্দু তো নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছিল। অমিত শাহ তো নিজে পাবলিকলি বলেছে নমিনেশন ফাইলিং এর দিন হুম। যে আমি শুভেন্দুকে বললাম যে তুমি ভবানীপুর থেকে দাঁড়াও, অ্যাডিশনাল নন্দীগ্রামটা ছেড়ে দাঁড়াতে পারতো তো, হুম। হুম। সেটা তো দাঁড়ায়নি। দাঁড়ায়নি। তো এটা তো শুভেন্দুর তো হারানোর কিছু নেই, শুভেন্দুর তো একটা সিট নয়, দুটো সিট আছে। দুটো সিট আছে। সুতরাং নন্দীগ্রামে যদি জিততে পারে তাহলে নন্দীগ্রামে জিতবে, এখন তো আর মমতাও নেই ওর বিপক্ষে। হ্যাঁ। কিন্তু এটা করার পেছনে কারণ হচ্ছে তিনটে, এই ভবানীপুরে শুভেন্দুকে দাঁড় করানোর পেছনে কারণ হচ্ছে তিনটে। প্রথম কারণ হচ্ছে মমতা বনাম শুভেন্দু, হুম। এটা একটা প্রজেক্টেড হলো, হুম। কোনো চিফ মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট নেই। হুম। সুতরাং অমিত শাহর পছন্দের ক্যান্ডিডেট শুভেন্দু, আচ্ছা। আর শুভেন্দুরও একটা অ্যাম্বিশন আছে, সুতরাং এটা প্রজেক্টেড হলো। এখন টিভির পর্দায় যদি একটা গোটা পর্দায় যদি আধা আধি ছবি দিতে হয়, মাঝখানে একটা বনাম ভার্স লিখে হুম। ভিএস, হুম। তাহলে একদিকে মমতা আর একদিকে শুভেন্দু, সেই। তাহলে তো শুভেন্দুর একটা ফ্রিতে পাবলিসিটি হলো, Publicity। একটা প্রজেকশন হলো। নাম্বার টু হচ্ছে যে মমতাকে, ভবানীপুর তো ছোট জায়গা, এটা তো আর গোটা পশ্চিমবঙ্গ নয়, তাহলে একটা ছোট জায়গায় সেখানে গুজরাটি আছে, মারোয়াড়ি আছে, হুম। বিহারি আছে, কসমোপলিটন জায়গা, এবং খুব সেন্সিটিভ এবং খুব মানে প্রচার হয় এই জন্য যে এটা খুব এলিটিস্ট কনস্টিটিউয়েন্সি, এখানে সিদ্ধার্থ শঙ্কর রায় নির্বাচনে হ্যাঁ, প্রার্থী হ্যাঁ, হয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং সেখানে দুবার দুবার প্রার্থী একবার হয়েছে, কংগ্রেসের হয়ে, একবার নির্দল হয়ে। একবার নির্দল হয়ে, কংগ্রেসকে হারিয়েছিল। একদম ঠিকই বলছেন। তাহলে এইবারে এই জায়গাটাতে যদি আমি শুভেন্দু অধিকারী দাঁড়ায়, তাহলে একদিকে যেরকম তিনি একটা প্রচার পেলেন, দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ব্যস্ত করে রাখা, আচ্ছা। যাতে গোটা রাজ্যে তিনি প্রচার করছেন, সুতরাং ভবানীপুরে যাতে তাকে একটু এনগেজ করা, একটা ইরিটেশনের মধ্যে ফেলে আটকে দেওয়া, ফেলার একটা আটকে ফেলা, সেটা কিন্তু কোনো লক্ষণ এখন অব্দি দেখলাম না। আচ্ছা। বরং মমতা আচ্ছা। কিন্তু ভবানীপুরে গিয়ে যে রোজ প্রচার করছেন সেটা কিন্তু দেখলাম না। একটা পদযাত্রা করেছিলেন নমিনেশনের দিন, ফাইলের দিন, হুম। তারপর থেকে তো উত্তরবঙ্গ আর এসব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বরং লোককে প্রশ্ন করেছে যে আপনি তো ভবানীপুরে যাচ্ছেনই না, উনি বলেছেন ভবানী আমার ঘর বাড়ি, এখানে আমার। হ্যাঁ। হ্যাঁ, এবং তো মমতা কোনোদিন ভবানীপুর থেকে হারেনি, ও হারেনি, এখন অব্দি কোনো রেকর্ড নেই। নেই। আচ্ছা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একটা স্বপ্ন আছে, বা এর অনুগামীদের একটা স্বপ্ন আছে যে অভিষেক একদিন মুখ্যমন্ত্রী হবে। তো মমতা যদি না থাকে রাজনীতিতে, তাহলে কি এটা সম্ভব অভিষেকের পক্ষে? দেখুন, আমি আবার বলছি যে আমি খুব সেই মানে পুরনো সাবেক মানে সংস্কৃতির সাংবাদিক, হুম। হুম। যারা ওই আহ, অমুকটা না হলে বিশ্বযুদ্ধ এড়ানো যেত কিনা সেই নিয়ে আলোচনা আমি করতে ভালো লাগে না। আচ্ছা। এটা বিদেশেও আছে আচ্ছা। যে অমুক অমুক ফ্যাক্টর হলে তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হতো না, মানে ওই আর কি, মানে মাসির গোপ গজালে। হ্যাঁ, এখন আমি তিনি কি সেই মেসো হতেন? কারণে, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না সেটা হুম। ভবিষ্যৎ, ফিউচার উইল ডিটারমিন হোয়াট ফিউচার উইল বি। আচ্ছা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা বর্তমানের প্রেক্ষিতেই তো ভবিষ্যতের রচনাটা হয়, আমি খুব অভিষেককে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আচ্ছা। আচ্ছা। বয়স 37-38 বছর বয়স মাত্র, হুম। পুরো জীবনটা পড়ে রয়েছে। হুম। হুম। কবে মুখ্যমন্ত্রী হবেন, কালকে হবেন না 10 বছর পরে হবেন, এসব আলোচনায় গিয়ে আমি যেটা বললাম যে আমি ওই আলোচনা করতে চাই। শুধু এইটুকু বলতে পারি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছি। ছোটবেলায় যে অভিষেককে দেখেছিলাম, ও তো দিল্লিতে থাকতো, আমিও দিল্লিতে আচ্ছা। থাকতাম, আচ্ছা। ওর সেই অভিষেক আর আজকের অভিষেক, অনেকে বলে না যে ভাতিজে ভাতিজে, হুম। আরে বাবা, ভাতিজে মমতার একটা নেই, হুম। মমতার অনেকগুলো ভাইপো আছে, কত ভাই বোন ওরা, ভাইজিও আছে। ভাইজিও আছে। তো মমতা যে অভিষেককে বাঁচলো, হুম। মমতার এমন মানে আর কি ভাইপো আছে যে হয়তো চিকিৎসক, ডাক্তার, হুম। এমন ভাইপো আছে যে পূজারি, খুব ভালো উপাসক, মন্দিরের পুজো করে, হুম। সে এমন স্তোত্রফত্র মুখস্থ করে, কালী পুজোটা সেই ভাইপো করে। আচ্ছা। সুতরাং এক একজনের, এক ভাইজি এক এক- আছে বোধহয় আইপিএস অফিসার। আইপিএস অফিসার আছে, একজন ভাইজি আছে সে আইপিএস অফিসার কে আছে আমি জানি না, কিন্তু আইটি সেক্টরে একজন আছে। আচ্ছা। তো আচ্ছা। নানা রকম সাংবাদিক হয়েছিল একজন ভাই। আচ্ছা। তো আচ্ছা। এই যে বিভিন্ন পেশায় আজকে এসে গেছে, সেখানে অভিষেক পলিটিক্সটা একমাত্র যে উত্তরাধিকার সূত্রেই বলুন আর যাই বলুন, সেটা তো হতেই পারে উত্তরাধিকার সূত্রে, যদি বলিউডে যদি উত্তরাধিকার সূত্র চলে, হুম। প্রসেনজিতের ছেলে যদি সিনেমায় নামতে পারে, তাহলে একটা ভাইপো নামলে একদম গেল গেল রক্ত তোলার, আমি কোনো পক্ষে নই। কিন্তু অভিষেকের যদি যোগ্যতা না থাকতো, আমি কিন্তু মনে করি, এটা একদম আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি,
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চিফ মিনিস্টেরিয়াল মেটেরিয়ালটা আছে। আচ্ছা। অভিষেকের মধ্যে সেই মেধার উৎকর্ষ সেটা রয়েছে, অনেক বেশি ম্যাচিওর্ড, আরো ক্রমশ ম্যাচিওর্ড হয়েছে। ওর ভাবমূর্তি আর মমতার ভাবমূর্তি এক না। না। মমতার ওল্ড স্কুল, মমতা গিয়ে একটা চণ্ডী মণ্ডপে বসে বা চায়ের দোকানে বসে চা খেলে যেটা সাধারণ মানুষ যেভাবে সেটা দেখে তার যে পারসেপশন হয়, অভিষেক যদি সেটা নকল করে এখন চা খেতে যায়, অনেক সময় করতাম রাহুল গান্ধীকে দলিতদের বাড়িতে গিয়ে মেঝেতে বসে খেতে হয়, এবং সবাইকেই করতে হয়। সেদিনকে একটা হাস্য কৌতুক হচ্ছিল যে যার বাড়িতে গেছে তারা ডাইনিং টেবিলে বসে খায়, আচ্ছা। আর রাজনৈতিক নেতা সে বলছে যে আমি ডাইনিং টেবিলে বসে খাবো না, আমাকে মেঝেতেই দাও। তো তারা বলছে তাহলে আপনি খেয়ে নিন আপনারা, কেন আমরা মেঝেতে বসতে পারি না, আপনি চলে গেলে তাহলে ডাইনিং টেবিলে খাবো। আর আপনি যেগুলো খাবারগুলো বলছেন রুটি আর এই সমস্ত, এগুলো তো আমরা খাই না বাড়িতে, তো আমরা বরং প্রপারলি ঠিকঠাক ভাবে খাবো আপনারা চলে গেলে। এটা একটা হাস্য কৌতুক হচ্ছিল, কিন্তু এটার মধ্যে একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে যে আজকের দিনের যে জেনারেশনাল যে পলিটিক্সটা না, অভিষেক যেটা করছে সেটা 3 মাস 2 মাস অন্তর সার্ভে করা। আচ্ছা। এবং ভোটের সার্ভে নয়, মানে ধরুন একটা কোনো ঘটনা ঘটলো, একটা ফিয়াস্কো হলো, সন্দেশখালী যেরকম হয়েছিল, আরজিকর যেরকম হয়েছিল, ও এবং সেটা শুধুমাত্র অনেকে ভাবে আইপ্যাক করে। আইপ্যাক শুধু নয়, ও অনেক প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে, 3-4টা অর্গানাইজেশনকে দিয়ে সার্ভে করিয়ে নেয় যে এই ঘটনাটার 3 মাসের মধ্যে এর কুপ্রভাব সুপ্রভাব কোনটা কি পড়েছে আমরা দেখব। আচ্ছা। তার ভিত্তিতে অনেক জাজমেন্ট নেয়, এবং অনেক সময় সবসময় ও অ্যাভেলেবেল হয় না। সবসময় ফিজিক্যালি অ্যাভেলেবেল হলে যে সে বড় নেতা হয়ে যায় আজকের দিনে তা নয়, কিন্তু ওটা কিন্তু আগেকার দিনের কনসেপ্ট। যে হোচিমিন ভিয়েতনামের একটা চাষের মাঠে খালি গায়ে একটা লুঙ্গি পরে বসে আছে, আমাদের সাংবাদিক গেছিলেন, একজন খগেন্দে সরকার আনন্দবাজারে ছিলেন, আচ্ছা আচ্ছা। উনি গেছেন, বলছে হোচিমিন কে চিনতে পারছে না, সবগুলি হোচিমিন বলে মনে হচ্ছে, এবং পাশের বাড়ির জেঠু কাকুর মতো দেখে বলছে আমি হোচিমিন। এখন সেই দিনটা নেই, সেই দিনটা নেই। আজকে অভিষেক কালো চশমা পরে বড় গাড়ি করে যাচ্ছে, সেইটা তার ওল্ড স্কুল যে পপুলিজম বা জনপ্রিয়তা তার সাথে নাও মিলতে পারে, কিন্তু ওর যে স্টাইল অফ ফাংশনিং, যে গোষ্ঠী করা, নিজের লোক রাখা, এগুলো বিশ্বাসই করে না। ও আমাকে একবার বলেছিল অভিষেক যে যে কাজ করে সে আমার লোক, আমি যদি পারফর্ম করে সে আমার লোক। আমি ওইটা রাজীব গান্ধীর একটা বিখ্যাত উক্তি ছিল, পরে উনি রাখতে পারেননি। রাজীব গান্ধী একটা যুবক প্রেসিডেন্ট করতে হবে যুব কংগ্রেসে, তো উনি বলেছিলেন যে কাকে করবেন, ও তো তোমার বিরুদ্ধে, এ তোমার পক্ষে। বলে আমি দেশের প্রধানমন্ত্রী, 140 কোটি, এখন তখন আরো কম ছিল, তো প্রত্যেকটা লোক, দেশের প্রত্যেকটা নাগরিককে আমি আমার নিজের লোক বলে মনে করবো। তো এই ফিলোসফিটা খুব সোজা নয়, গোষ্ঠী তৈরি করে কিন্তু তলার লেভেলের লোকেরা, এবং তারা অনেক সময় মরে। কিন্তু মমতার কিছু লোক তারা অভিষেকের নিন্দে করে মমতার ঘনিষ্ঠ হতে চায়, মনে করে যে দেখুন না দিদি অভিষেক এরম করছে, অভিষেক এরম করছে। আবার কিছু লোক আছে যারা অভিষেকের কাছে গিয়ে বলে যে দিদিকে দিয়ে হবে না, তোমাকেই করতে হবে। তো অভিষেক কিন্তু বোকা নয়, সেই এই কথায় পিছলে যাওয়ার ব্যক্তিত্ব কিন্তু অভিষেকের নয়, এটুকু আমি বলতে পারি। আচ্ছা। এসআইআর প্রক্রিয়াতে আমাদের রাজ্যে প্রায় 91 লক্ষ লোকের নাম বাদ পড়ে গেল, ভোটারের নাম বাদ পড়ে গেল। তার মধ্যে মহিলাদের সংখ্যা প্রচুর, প্রায় অর্ধেকেরও বেশি আর কি, হয়তো এরকম বা অর্ধেকের কাছাকাছি। তাহলে এই যে এইটা যেটা হলো, এটা কি এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে যে মমতা যে মহিলাদের মধ্যে থেকে একটা সমর্থন আদায় করেছিলেন, সেটাকে চাপে ফেলে দিল বা সেটাকে ভেঙে দিল? দেখুন, এটা বোঝা যাবে ভোটের ফলাফলের মধ্যে দিয়ে, কেননা এসআইআর এ ঠিক কাদের নাম বাদ গেল আর কাদের নাম বাদ গেল না, এইটা কিন্তু আমি আপনি এখন জানতে পাচ্ছি না। জানতে পারছি না, এটা এখন পরিষ্কার করে বাদ গেল, আমি মনে করলাম মহিলা বাদ, সব মহিলারাই মমতার মহিলা, বিজেপির কোনো মহিলা নেই। আচ্ছা, এরকম ভাবে কি তাহলে এক্সক্লুশনটা হয়েছে? তাহলে তো বলতে হয় যে ইলেকশন কমিশনের যে এখানে ধরুন কোনো সিনিয়র অবজারভার বিজেপির পার্টি অফিসে না বসলেও কোনো একটা থার্ড প্লেসেও বসতে পারে, সেখানে দেখে দেখে, কিন্তু এখানে 10 কোটি মানুষ, 6.5 কোটি বোধহয় ভোটার, সেখানে নাম দেখে দেখে, বুথ দেখে দেখে 294টা আসনে কে বিজেপির আর কে তৃণমূলের, তার কি বুথ ওয়াইজ
একটা র্যান্ডম রিপোর্ট বিজেপি নিয়ে তার ভিত্তিতে ডিলিশন, মানে এটা যদি বিজেপি করতে পারে তাহলে তো বিজেপির সাংগঠনিক শক্তি এমনিতেই তৈরি হয়ে যেত, সেটা নেই বলেই তো ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে। ঠিক। মমতার যে সাংগঠনিক পাওয়ার আছে সেটা বিজেপির তো নেই। আপনি যেটা বলছেন না, বেছে 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 করা, তো বাদ দিলে তো হিন্দুরা বেশি বাদ চলে গেছে, সেটা তার মধ্যে মতুয়া বাদ গেছে, তার মধ্যে রাজবংশী বাদ গেছে, তার মধ্যে এখন কোন আমি সেই জন্য মহিলারা যারা বাদ গেছে, সন্দেশখালীতে যারা মমতার বিরুদ্ধে তীব্র সমালোচনা করছিল তারাও তো মহিলা। ঠিক। সুতরাং এটা কোন মহিলারা বাদ গেল? সব মহিলাই যে মমতার মহিলা তা নয়, কিন্তু বিজেপির সমর্থক মহিলাও তো আছে, তারা যে বাদ যায়নি সেটা কি করে জানছি আমি? তাহলে আপনি বলছেন যে এসআইআর এর ব্যাপারটা মানে এটা শিব গড়তে গিয়ে বাঁদর হয়ে যাওয়ার একটা ব্যাপার হয় না, আমরা বলতাম না, মানে করতে গেছিল, মানে ছিল রুমাল কথা হয়ে গেল বেড়াল। এসআইআরটা দিয়ে ভাবা হয়েছিল যে ঘুষপেটিয়া রোহিঙ্গা বাদ যাবে। রোহিঙ্গা ওই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব সুকান্ত চৌধুরী, যাকে অবহেলা করা যায় না। সুকান্ত চৌধুরী জয়ন্ত ঘোষাল নয়। আচ্ছা। সুকান্ত চৌধুরী এমিরেটাস অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আচ্ছা। তিনি লিখেছেন যে রোহিঙ্গা বাদ দেওয়ার কথা বলছে, যে রোহিঙ্গাকে চেনা যাচ্ছে না, রোহিঙ্গাদের ডায়ালেক্টই আলাদা। হ্যাঁ, রোহিঙ্গাদের ডায়ালেক্টের সাথে একটু বাংলাদেশের কতগুলো এলাকার একটু মিল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু রোহিঙ্গাদের কমপ্লিটলি প্রোনাউন্সিয়েশন ডায়ালেক্ট সম্পূর্ণ আলাদা, কালচারালি একটা সেপারেট আইডেন্টিটি। আপনার 10 জনের মধ্যে যদি একজন রোহিঙ্গা থাকে, কথা বললেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এবং তো সে এইখানে কোনো রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে, রোহিঙ্গা করলো। রোহিঙ্গাদের কথা আমাদের পক্ষে বোঝাও সম্ভব নয়, যেমন ওরা আমাদের কথা বুঝতে পারে না। আমার একবার এরকম হয়েছিল জানেন রানাবাবু, আপনাকে বলছি যে বেনারসে গাড়ি করে যাচ্ছি, আমাকে একজন যে গাড়ি চালাচ্ছে সে হাতে মোটা মোটা বালা, একটা আদিবাসীর মতো দেখতে, সেই হয় না জিপসি মহিলা, ওইরকম সব হেঁটে হেঁটে একদল 15-20 জন যাচ্ছে। আমাকে বলে যে দেখুন এরা না রোহিঙ্গা। আচ্ছা। তাহলে রোহিঙ্গা কি করে হবে? তার কারণটা হচ্ছে যে অনেকের মাথাতে আমি মেটে মেটে সিঁদুর দেখছি, মানে লাল সিঁদুর না। তখন আমি বলছি না না না, ওরা ইচ্ছে করে এরকম করেছে, এরা সব রোহিঙ্গা, এরা বেনারসের বাসিন্দা নয়, এরা ঘুষপেটিয়া, এটা বেনারসের গল্প। আমি গাড়িটা থামাতে বললাম, গাড়িটা থামিয়ে আমি বললাম আমি তো রিপোর্টার, আমি যাচাই করে দেখি, খতিয়ে দেখি, তোমাকে এগুলো কেউ বলেছে তুমি বিশ্বাস করছো, আমি দেখি তাহলে হবে। ফলে না পরিচয়তে গেলাম, গিয়ে দেখলাম ওরা হরিয়ানার সমস্ত জাট মহিলা। আচ্ছা। ওখান থেকে দল বেঁধে এসছে বাবা বিশ্বনাথ দর্শন করতে। বাহ। তো এদেরকে আমি রোহিঙ্গা বলছিলাম। তো এভরিথিং ইজ পারসেপশন, বুঝলেন? মানে এই পারসেপশনে রোহিঙ্গারা, তো তাহলে তো আমি আমার পাশের বাড়িতেই রোহিঙ্গারা আছে ভাবছি, সে রোহিঙ্গা একটা কোনো রোহিঙ্গা এবারে ভোটার। আচ্ছা, ইলেকশন কমিশন যখন ভোটার তালিকাটা সংশোধিত দিচ্ছে, তাতে তাদেরও কিন্তু একটা দায়িত্ব বর্তায় যে আমি ভারতের নাগরিক, আমি ভোটার, আমার জানার অধিকার আছে যে তুমি যে সংশোধিত তালিকাটা দিলে সের মধ্যে বাংলাদেশি নাগরিক, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী কতজন বাদ গেছে, কতজন রোহিঙ্গাকে তুমি খুঁজে পেয়েছো, সেটা জানার অধিকার আমার আছে। ইটস রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার আমার আছে। আমি খবরের কাগজে দেখেছি যে মনোজ পন্থকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কতজন রোহিঙ্গা পেলেন, কতজন ঘুষপেটিয়া। মনোজ আগরওয়াল, হ্যাঁ। তো মনোজ আগরওয়াল বললো যে এটা তো আমাদের ব্যাপার না, স্বরাষ্ট্র দপ্তর জানবে। স্বরাষ্ট্র দপ্তর বললো এটা তো আমাদের ব্যাপার না, শাও নিজে বললো ওটা ইলেকশন কমিশন দেখবে। তাহলে বুঝতেই পারছি, মানে তাহলে এই যে ভোটে কারা চাপে পড়লো আলটিমেটলি এসআইআর এর প্রভাবে, সেটা রেজাল্ট না বেরোনো অব্দি জানা যাবে। এই ব্যাপারে প্রণব বাবুর মজার উক্তিটাই সব থেকে ভালো। আচ্ছা, বলছে ভোটের ফলাফল সব থেকে ভালো বোঝা যায় ফলাফল বেরোনোর পর। খুব ভালো বিশ্লেষণ করা যায়। আচ্ছা, বিজেপি 16টা রাজ্যে ক্ষমতায় আছে, অনেকগুলো রাজ্যেই, অধিকাংশ রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছে দলবদ্ধ। তো এখানেও তো একজন দলবদ্ধকে নিয়েই ওরা লড়ছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে। বাংলায় ক্ষমতায় আসতে পারার পিছনে কারণটা কি? এটা কি ওদের সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু? না, দুটো প্রশ্ন আলাদা। আচ্ছা, একটা প্রশ্নের মধ্যে আপনার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে দল বদলু, তাদেরকে বাইরের রাজ্যে এতগুলো মুখ্যমন্ত্রী করেছে, তাহলে ওদের কি কম পড়ি আছে মুখ্যমন্ত্রী? এটা একটা প্রশ্ন। দল বদলুটাকে না আমি খুব বড় ইস্যু মনে করি না, তার কারণ দল বদলু কিন্তু আমরা এখন পয়সা দিয়ে ভোটের আগে, এগুলো অন্যায়, এগুলো খারাপ। কিন্তু দল বদলে, আচ্ছা আপনি আমায় বলুন কেসি পন্থ কোন দলে ছিল? সেই গোবিন্দ বল্লভ পন্থের ছেলে
তিনি বাজপেয়ীর সময় বিজেপিতে জয় করেছিলেন। আচ্ছা। এই যে কুমার মঙ্গলম, হ্যাঁ, আমাদের গীতা মুখার্জির পরিবার, ওদের বিশ্বনাথ বাবু, সেখানে কুমার মঙ্গলম মন্ত্রী হয়েছিল, হুম। বিজেপিতে এসেছিল। তো বিজেপিতে অন্য দল থেকে আসা বা ধরুন অন্য দলেও কংগ্রেসে একটা তো প্রথাই তৈরি হয়ে গেছিল। আমরা যখন দিল্লিতে ভোটের আগে আজকে কংগ্রেস অফিসে কারা বিজেপি থেকে আসছে আর বিজেপি অফিসে যেতাম কারা কংগ্রেস থেকে আসছে দেখা যেত। এটা একটা স্নায়ুর যুদ্ধ একটা পরিণত হতো, আচ্ছা, এখনো সেটা চলছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে বিজেপি এখানে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য, যেখানে জনসংঘের প্রতিষ্ঠাতা বাঙালি, এবং অটল বিহারী বাজপেয়ী দুঃখ করে আমায় বলেছিলেন, একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, যে আমি সেক্রেটারি ছিলাম श्यामा प्रसाद मुखर्जी, मेरे जिंदगी का सबसे बड़ी दुख है कि बंगाल में ही हम भाजपा कुछ नहीं कर पाया। তো এই যে আনফিনিশড এজেন্ডাটা ওরা পূরণ করতে চাইছে, কিন্তু বাঙালি, অমিত শাহ বলেছে যে আমরা একটা বাঙালি মুখ্যমন্ত্রী কাউকে বসাবো যদি আসি, খুব ভালো কথা। তার আগে তো তোমাকে বাঙালি হতে হবে। তুমি বাংলায়, দেখুন একটা কথা এখানে বললেই বোঝা যাবে, ইন্দিরা গান্ধীও নির্বাচনী প্রচারে আসতেন, আচ্ছা। কিন্তু কংগ্রেসের কত নেতা ছিল হুম, হুম, রাজ্যে, হুম। মানে হালেরও বলছি, প্রণব বাবু, প্রিয় বাবু, সুব্রত মুখার্জি, কত ক্যারেক্টার। আর অতীতে ছেড়ে দিন, বিধান রায়ের সময় আমরা নেহেরু, বিধান রায়, আচ্ছা। কামরাজ, আমাদের বিজু বাবু, প্রত্যেকটা একটা করে মাসিহা রাজ্যের হতো। আচ্ছা। এখানে বিজেপির তো কোনো রাজ্যের একটা শক্তিশালী মুখ নেই, তাই জন্যে আজকে অসমেও হিমন্ত, এখানে এখন- শুভেন্দু, এখন আমি আপনার- এখানে কিছু করার নেই। আমি আপনার একটা সাক্ষাৎকার দেখেছিলাম, তাতে আপনি বলেছিলেন যে বিজেপির এটা একটা ফর্মুলা ছিল, অসমের ফর্মুলা ওরা বাংলায় ইনপুট করার চেষ্টা করেছিল, ওখানে কংগ্রেস ভাঙিয়ে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আসে, এখানে শুভেন্দু অধিকারীকে দিয়ে যদি দল ফল ভাঙিয়ে সরকারটা করা যায়, কিন্তু সেটা ওরা পারি না। সেই জন্য ওদের ভোটে এখনো একটু নড়বড় করতে হচ্ছে, বা লড়খড়া রাহা হয় উদ্যোগ। না, এটা 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 কিন্তু যেমন হয় না, যেরকম যেখানে বিজেপি একা পারে না, সেখানে মহারাষ্ট্র মডেল, হ্যাঁ, বিহার মডেল, বিহার model। নীতিশ কুমার, এটা কিন্তু এটা অতীতেও হয়েছে, মায়াবতীকে নিয়ে হয়নি, হুম। কল্যাণ সিং, মায়াবতী মুখ্যমন্ত্রী। সুতরাং একটা রিজিওনাল আউটফিটকে সঙ্গে নিয়ে, সব থেকে ভালো উদাহরণ তো ভিপি সিং, হুম, হুম। জনসংঘে মোরারজি, জনসংঘের গ্রোথটাই তো হচ্ছে কারো না কাউকে ধরে ধরে ধরে, পাঞ্জাবে আকালি, ঠিক ঠিক। শিবসেনা। তো এগুলো আজকে বিজেপির তো সব থেকে ভালো সুবিধা হতো যদি তৃণমূল কংগ্রেস বিজেপির অ্যালাই হতো, কিন্তু সেখানে আজকে তো সেটা সম্ভব হচ্ছে না, এখানে 30% মুসলমান ভোট আছে। হ্যাঁ। তো এখানে বিজেপির যদি একটা রিজিওনাল আউটফিট, কত রকম চেষ্টা করে যাচ্ছে না, হুম। এই হুমায়ুনকে দিয়ে এমকে দিয়ে একটা রিজিওনাল আউটফিট যদি বিজেপি প্লাস একটা নীতিশ কুমারের জেডিইউর মতো হতো, হুম, হুম। তার হাত ধরে বিজেপি এককভাবে ক্ষমতায় এসে নীতিশ কুমারকে লাথি মেরে দিই। লাথি মেরে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হবে। এখন সেইটা পশ্চিমবঙ্গে মমতার, মানে থ্যাঙ্কস টু মমতা ব্যানার্জি, এখনো পর্যন্ত এটা কিন্তু বিজেপি এখানে করে উঠতে পারে তাহলে ভাড়াটে সৈন্য দিয়ে বাংলা দখল করা যাবে না আপনি বলছেন? না। বা আগে বাংলা দখল করতে গেলে প্রথম হতে হবে বাঙালি অস্মিতায়, মানে নিমজ্জিত হতে হবে আর কি। বাংলাকে বুঝতে হবে, বুঝতে হবে। বাঙালিকে বুঝতে হবে। এটা শুধু ওই মাছ খাওয়া বা নিরামিষ আমিষের বিতর্ক নয়। ঠিক ঠিক ঠিক। এবং সুনীতি চাটুর্যে জানেন তো, ভাষাতত্ত্ববিদ সুনীতি চট্টোপাধ্যায়ের খুব বিখ্যাত উক্তি আছে যে বাঙালি কে, উনি বলেছিলেন যে বাংলায় কথা বলতে পারে স্বাচ্ছন্দ্যে, আচ্ছা। তিনি বাঙালি। তো আমি বলছি না যে আমি অ্যান্টি গুজরাটি হব, আমি অ্যান্টি মারাঠি হব। হুম। বাঙালি খুব ইনক্লুসিভিস্ট জাতি, কারণ বাঙালি কিন্তু এরকম ভাবে আর্য রক্ত তো বহন করে না। বাঙালি তো মিশ্র সংস্কৃতি, মিশ্র ঠিক। জাতি। আমরা ঐতিহাসিক ভাবে, আমি বললে এখন অনেক বেশি সময় এবং বোরিং ব্যাপার হবে, কেননা যেভাবে এরিয়ান রুটে হিন্দি বলা হয়, একটা বড় আর্যাবর্ত যেটাকে হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ। পশ্চিমবঙ্গ তো আর্য এবং অনার্য সব মিশিয়ে রয়েছে না, এবং আমরা খুব গর্বিত আমাদের মিশ্র রক্ত বলে। ঠিক। যে কারণে হিটলার যে জার্মানি রক্তটাকে একটা বিশুদ্ধ রক্ত বলে একটা জার্মানি চেয়েছিল, যে একটা প্রায় হিন্দু জার্মানি, হিন্দু মানে ওখানকার আর কি, হ্যাঁ। তো ইহুদিদের যে কারণে অত এ সমস্ত হত্যা এবং এসব, আমাদের এখানে মুসলমানদের হত্যা করে এবং অব্রাহ্মণ, নিম্নবর্গ, ওবিসি, এখন তো বিজেপি তার অনেক চেঞ্জ করেছে। একটা সময় তো বিজেপি ওবিসি নিম্নবর্গকেও স্পর্শ করতো না। আরএসএস এর সব তো ব্রাহ্মণ সরসংঘ চালক, আচ্ছা। শুধু একবার ওদের অব্রাহ্মণ হয়েছে,
আর সব মারাঠি ব্রাহ্মণ, তার থেকে ওরা বেরোতে পারলো না। তো পশ্চিমবঙ্গে তোমাকে যত তুমি উদার হবে, যত তুমি মিশ্র সংস্কৃতিতে যাবে, তুমি মাছ খাচ্ছ খাও, আমি নিরামিষ করছি খাই, নবরাত্রি আমি পালন করব, তুমি নবমের দিন পাঠার লাইনে মাংসের লাইনে দাঁড় করো, কি আছে? এটা কিন্তু মাছ মাংসের বিবাদ নয়, এটা সংস্কৃতির এবং আইডেন্টিটির ইস্যু। 34 বছর রাজ্য শাসন করেছে বামেরা, আজকে শূন্য। তো এই অবস্থাটা কেন? এটা অনেক কারণ আছে, এটা তো একটা মানে একটা প্রায় বই লেখার বিষয়। আচ্ছা। কিন্তু সংক্ষেপে হুম। যাকে বলা হয় ওয়ান লাইনার অফ জার্নালিস্ট, সেটা যদি আপনি আমায় বলতে বলেন হেডলাইন, তাহলে আমি বলবো যে বামেদের যে স্ট্রং অ্যান্টি ইনকম্বেন্সি, মানুষের যে অসন্তোষ, হুম। বাম 30 বছরের শাসনের পর তাকে যে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, সেই থ্রো অ্যাওয়ে, সেইটা থেকে যে আবার নব কলেবরে আমি যে উঠে দাঁড়াবো, হুম। তার ভরসা, মানুষের কাছে সেই বিশ্বাসযোগ্যতাটা হুম। একটু একটু করে চেষ্টা করছে। এইবারে একটু নতুন প্রার্থী দিয়েছে, অল্প বয়সী ছেলে মেয়েদের, শুভ লক্ষণ। কিন্তু আমি মনে করি যে যত দল প্রতিনিধিত্ব করবে, মানে একটা বহুদলীয় শাসন ব্যবস্থা হবে, সেটাই ভালো। একটা মনোলিথিক হেজেমনি, একটা একদলীয় শাসন, তার আধিপত্য কামিতা, এটা কাঙ্ক্ষিত নয় গণতন্ত্রের জন্য। আচ্ছা। সুতরাং এটা 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 অনেকগুলো দল আসুক, কিন্তু সেখানে বামেরা যদি কিছু আসন পায়, বামেরা যদি একটা পরিসর রিভাইভ করে। কিন্তু এখনো পর্যন্ত আপনি যেটা বলছেন যে বিকল্প তো হতে পারলো না, না সিপিএম এর বিকল্প তৃণমূল হলো, 15 বছর পরে তৃণমূলের বিকল্প সিপিএম হতে পারলো না। আপনি এইটাই তো জিজ্ঞাসা করছেন যে কেন হতে পারলো? কেন হতে পারলো? তার কারণ হচ্ছে যে সেই সময়কার যে দুঃস্বপ্ন, মানুষ কিন্তু সেই জেনারেশনটা চলে গেছে, যারা সিপিএম সহ নতুন যারা জেনারেশন জেন জি আছে, এখন চেষ্টা করছে, বলছে না সোশ্যাল মিডিয়াতে প্রচার, তাদের কাছে গ্রহণযোগ্যতা, দুটো দল ধর্ম নিয়ে লড়ে যাচ্ছে, আর ওখানে তারা নাস্তিক। মার্কসিস্ট হতে গেলে তো আপনাকে প্রাইমারিলি প্রথমে তো আপনাকে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম মানতে গেলে ইউ হ্যাভ টু বি অফিসিয়ালি, ইউ হ্যাভ টু বি এথিস্ট। আপনি আস্তিক ওই সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গিয়ে কেস খেয়েছিল, তাকে সাসপেন্ড করে দিয়েছিল প্রকাশ করে। তাহলে আপনি প্রথমে বলুন যে আপনি আস্তিক না নাস্তিক। এবার পশ্চিমবঙ্গে ভোট নিন, যে পশ্চিমবঙ্গের যারা মানুষ যদি 10 কোটি মানুষ হয়, 6 কোটি ভোটার হয়, আপনি বলুন যে এদের মধ্যে কতজন আস্তিক কতজন নাস্তিক, হাত তোল। তা সেই অনুযায়ী তোমাকেও পার্টিটাকেও নতুন করে ভাবতে হবে। তার দর্শন যেটা, ধর্ম দর্শন, রাজনৈতিক দর্শন। আমরা বলতাম না যে ওখানে রাশিয়াতে বৃষ্টি হলে এখানে ওভারকোট পরে, এই মানে রেনকোট পরে, ছাতা নেয়। তো ওই রকম ভাবে আমার ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করতে পারলো না ভারতীয়ত্ব, যেটা এখন সনাতনী সনাতনী করে আরএসএস এগিয়ে গেল। এগুলো ভাবতে হবে না নতুন করে। কিন্তু আমি মনে করি রেজারেকশন অফ লেফট, বামেদের পুনর্জন্মের আগামী দিনে কোনো অবকাশ নেই, এই স্টেটমেন্ট কিন্তু আমি করব না। ইতিহাস কিন্তু 4-5 দিনে, 15 দিনে, 15 বছরে হয় না। এবারে কি শূন্য দশা কাটতে পারে বলে মনে হয় আপনার? সম্ভাবনা আছে, এটুকু বলা যেতে পারে যে রাজনীতি তো আর্ট অফ পসিবিলিটি, একটা সম্ভাবনা আছে। এখন বামেদের যেটা মুখ আর কি, বা লড়াইয়ের যিনি নেত্রী আর কি, তার নাম মীনাক্ষী মুখোপাধ্যায়। তো আপনি একে কিভাবে দেখবেন? মানে ইনি কি পরবর্তীকালে বাংলার সত্যি সত্যি একজন লড়াকু নেত্রী হিসেবে উঠে আসবেন? হতে পারে, অনেকটাই এসেছেন। এবং আমি সিপিএম এর শীর্ষ নেতৃত্বকে, স্পেশালি বিমানদাকেও আমি একটা এর জন্য ধন্যবাদ জানাবো, যে পার্টিকেও ধন্যবাদ জানাবো, পার্টির নেতৃত্বকে, যে সেলিমের মতো নেতা, সুজনের মতো নেতা আমি ভাবতেই পারিনি যে তারা নির্বাচনে দাঁড়াবে না। আচ্ছা। এবং তারা পার্টিকে বলবে যে আমি দাঁড়াবো, আর পার্টি বলবে না তুমি দাঁড়াবে না, এমন নয়। ওরা নিজেরাও বলছে যে পার্টি যা বলেছে আমরা মেনে নিচ্ছি। সুতরাং এইটা কিন্তু এখনো, তার মানে কমিউনিস্ট পার্টিতে এটা অন্য পার্টিতেও কিন্তু এটা সবসময় খুব সহজ নয়। মানে সারা বছর আমি টিভির সামনে বকবক করে তারপর আমি প্রার্থী হলাম না, তো আমার তো সাদা চুল হয়ে গেছে, আমি আর কবে কি হব, এভাবেও তো ভাবতে পারতো সুজন।
তো ও যে এই যে স্যাক্রিফাইসটা করলো, আগামী দিনে আবার কিছু হতে পারে, সেটা আলাদা কথা। হুম। কিন্তু এই যে নবীন প্রজন্মকে এগিয়ে দেওয়া, আবার নবীন প্রজন্মের মধ্যেও কিন্তু বাছাই হয়েছে। আচ্ছা। মীনাক্ষীকে যেরকম এগিয়ে দিয়েছে, আর একজনকে হয়তো প্রার্থী করেনি, তাকে বলেছে দলের কাজ করো। এটাই তো কমিউনিস্ট পার্টিতে চিরকাল হয়েছে। হুম। বিমানদা নিজেই বলেছে যে আমি হুম। কোনোদিনই ভোটে দাঁড়াইনি, হুম। দলের কাজ করেছি। তবে হ্যাঁ, মীনাক্ষী যে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে আগামী দিনে উঠবে, কেননা ওদের দীপশিতা আছে, তারপরে আরো কয়েকজন আছে, অনেকেই ভালোভাবে কথা শত- বলছে। ওই শতরূপ বাচ্চা আছে। মেয়েটা কি সুন্দর, আমি দেখছিলাম কথা বলে, ওই হ্যাঁ আফরিন, আফরিন, হ্যাঁ। কি সুন্দর কথা বলে, কত অল্প বয়স, অথচ একটাও কোনো বেফাস কথা না বলা হুম। ক্যামেরার সামনে। আমরা 40 বছর হয়ে গেছে করতে করতে, এখন আমি জানি কি বলা উচিত কি বলা উচিত না, কিন্তু ও তো বাচ্চা মেয়ে। তা ও কোত্থেকে শিখলো? আমি যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তো এটা কোনো দলের ব্যাপার নয়, এটা একটা স্কিল, এটা একটা স্কিল। কংগ্রেসের কি খবর তাহলে? এবার কি কিছু সিট ফিট মিলবে বলে মনে হচ্ছে কংগ্রেস? দেখুন, অধীর জিতবে কিনা সেটাই একমাত্র প্রশ্ন। হ্যাঁ, 33 বছর পর আবার হ্যাঁ, আবার এমএলএ রাজ্য হয়ে রাজনীতিতে। রাজ্য রাজনীতিতে এসছে। ঠিক আছে, অনেকে হাসাহাসি করছে, বলছে অধীর কি এরপরে কাউন্সিলরের পদেও নির্বাচন লড়বে? আমি বলছি যে সেটা তো সিদ্ধার্থ রায়ের ক্ষেত্রে দেখা গেছে, অজিত পাঁজা কাউন্সিলরের নির্বাচনে লড়েছিল। আচ্ছা। সুতরাং ওটা মানুষের জন্য, মানুষের ভোটে, ওটা নিয়ে আমি মাথায় ঘামাই না। কিন্তু অধীরদার একটা ব্র্যান্ডিং, একটা ব্র্যান্ড ইকুইটি আছে কংগ্রেসের রাজনীতিতে। আমাকে রাহুল গান্ধী একবার বলেছিলেন যে হি ইজ এ স্ট্রিট ফাইটার। আচ্ছা। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আচ্ছা। তাকে যখন সরানো হচ্ছে না, আমি জিজ্ঞেস করেছিলাম। সুতরাং একটা ইউএসপি অধীরদার আছে, কোনো সন্দেহ নেই, এত বছর ধরে রাজনীতিও হয়ে গেল অনেকদিন। কিন্তু সামগ্রিকভাবে কংগ্রেসের যে কতটা কি হবে, আমি তো মানে সিপিএম এর থেকেও খারাপ অবস্থার মধ্যে রয়েছে কংগ্রেস। তার একটা একমাত্র বড় কারণ একটা আমি আপনাকে এক কথায় বলে দিচ্ছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে কংগ্রেস হয়ে গেছে না। আচ্ছা। কংগ্রেসের যে পরিসরটা, ওই যে সেই নেতাজি ইন্ডোরে, বাইরে আউটডোর আর ভেতরে ইনডোর, হুম। এবং সেখান থেকে নতুন দলের গঠন, আমি সাক্ষী, সেদিন উপস্থিত ছিলাম আচ্ছা। কলকাতায়। হ্যাঁ। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের স্পেসটা নিজে নিয়ে নিলেন না। ঠিক। তার ফলে কংগ্রেসের আর আলাদা করে, আপনি যদি কংগ্রেসই হন তার মানে আপনি মমতা। এখন সেই জায়গাটা থেকে কংগ্রেসকে যে বোঝাতে হবে যে আমি আলাদা, আমি তৃণমূল নই, আমি সিপিএম নই, তার জন্য যে হাইকমান্ডের সাপোর্ট লাগে, সেখানে সর্বভারতীয় ক্ষেত্রেও কংগ্রেসের 12টা বেজে গেছে। হুম। আর রাজ্য স্তরে তার নিজস্ব আইডেন্টিটি নেই, মমতা সেই দখল করে বসে আছে পরিষদ। সেই 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 কারণে কংগ্রেসের খুব আমি মানে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি না। শুভঙ্কর সরকার আসার পরে কি মনে হচ্ছে এই যে জোট টোট করলো না কংগ্রেস, এটা কি কিছুটা স্বাবলম্বী হওয়ার পথে হাঁটলো? দেখুন, শুভঙ্করকে রাহুল গান্ধী করেছেন, আচ্ছা। হ্যাঁ। হাইকমান্ডই করেছে। এরকম তো নয় যে শুভঙ্কর তার নিজের ইচ্ছায় ঘুম না থেকে না, উঠে হয়ে গেল। ও ঠিক। শুভঙ্করের যেটা স্ট্রেংথ, সেটা হচ্ছে যে শুভঙ্কর খুব আন্ডারস্টেটেড ক্যারেক্টার। আচ্ছা। অর্থাৎ খুব লাউড ব্যক্তিত্ব নয়। হ্যাঁ। অর্থাৎ সবাই যেখানে একটা চিৎকারের গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি, সেই চিৎকৃত গণতন্ত্রের মধ্যে খুব বিরল একটা কণ্ঠস্বর। আমি ওকে অনেক বছর ধরে দেখছি। রাহুল গান্ধী যখন ওই মানে বিরোধী এতে এআইসিসি অফিসার ছোট্ট ঘর নিয়ে বসে থাকতো, প্রণববাবু ও খুব পছন্দ করতেন, এবং ও তখন ওই মাইক্রো ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারত। আচ্ছা। মিডিয়া সাপোর্ট পায় না, যেভাবে অধীর চৌধুরীর পাশে মিডিয়া রয়েছে, হুম হুম। সেই মিডিয়া সাপোর্ট উনি পান না। কিন্তু ও কিন্তু শুভঙ্কর কিন্তু গ্রেটার এনিমি হিসেবে বিজেপিকে চিহ্নিত করে কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের একটা সিট অ্যাডজাস্টমেন্টের পক্ষে ছিল। আচ্ছা। মানে বিজেপিকে ফার্স্ট এনিমি করো এবং সিপিএম এর সাথে কংগ্রেসের আঁতাতটাকে ভেঙে দেওয়া। অর্থাৎ আমাদের সিপিএম এর সাথে আঁতাত করতে গিয়ে উল্টে কংগ্রেসের ক্ষতি হচ্ছে। সুতরাং আমরা, এবং রাহুল গান্ধী ওকে একটা কথা বলেছিল যে এই ভোটটার জন্য তুমি ভেবো না, আচ্ছা। এখন কংগ্রেসের যা অবস্থা, তুমি একটু উন্নতি হলে হলো, একটা লং টার্মে ইন্ডিপেন্ডেন্ট গ্রোথ অফ কংগ্রেস, এটা মাথায় নিয়ে যাও। আচ্ছা। ও সেটা নিয়ে এসেছিল। এখন ওর ক্ষেত্রে যেটা হয়েছে যে আজকের দিনের যে মিডিয়া ব্লিজ যেটাকে বলে, একটা রিল তৈরি করা, একটা করা, 4টে অর্গানাইজেশন রাখা যারা ওর ফেসবুক পেজ দেখবে, এইসবে খুব একটা দরও নয়। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক, ঠিকই বলেছে।
মানে এখানে যেমন মানে মানে কি বলবো, মানে ছোট থেকে ছোট প্রার্থী নির্দল হয়ে দাঁড়িয়েছে, টর্চ চিহ্ন নিয়ে বা হাত পাখা নিয়ে, তারও একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, এবং সেখানে সে তার বক্তব্য শুভঙ্করের করে থেকে রাজন্যার প্রচার বেশি। ঠিক। তো নওশাদ রাজন্যা হালদার। হ্যাঁ, নওশাদ সিদ্দিকীকে নিয়ে আপনার মূল্যায়ন কি? আইএফএস কি মুসলিম ভোট টেনে নেবে অনেকটা? দেখুন, এর আগেও সুযোগ একটু এসছিল, হুম। এবং ওরা না, আগে তো এতটা এগিয়ে যায়নি না, এতগুলো আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্টের সঙ্গে, এরম সার্বিক একটা জোট। না, এর আগের বার আমি যেটা বলছি সুযোগ এসেছিল, মানে বেসিক ফিলোসফিটা তো এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য যথেষ্ট করে। আচ্ছা, শুধু নামাজ পড়লে আর মাথায় কাপড় লাগালেই, ইফতার ইফতার পার্টিতে গেলেই মুসলমানদের উন্নয়ন হয়ে যায় না। তাই যদি হতো তাহলে সাচ্চার কমিটির রিপোর্টে মুসলিমদের এত অনুন্নয়নের কথা মানে পাতায় পাতায় বর্ণিত হতো না। অনেকে বলছেন যে সিদ্ধার্থ শঙ্কর রায় তো পুলিশে কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর প্রচুর নিয়োগ পর্যন্ত করেছিলেন মুসলমানদের, যাতে মুসলমানদের ভিকটিম হলে তারা জেলায় জেলায় পুলিশের থানাগুলোতে, সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেননি মুসলমানদের। এই সমস্ত অভিযোগ ওরা তুলছে। কিন্তু আমার যেটা মনে হয় যে মুসলিমদের জন্যই তো ওদের পার্টিটা। মুসলিমরা এই মুহূর্তে বিজেপির জন্য খুব ইনসিকিউর। আচ্ছা আচ্ছা। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে বারবার বলছেন যে এরা বিজেপির বিপি, তোমাকে ঠিক করতে হবে যে তুমি বিজেপিকে চাও না চাও। মুসলিমদের বলছে, তুমি যদি বিজেপিকে খাল কেটে কুমির ডেকে আনতে চাও তাহলে সিদ্দিকে ভোট দাও। এই যে ক্যাম্পেইনটা মমতা বন্দ্যোপাধ্যায় কনস্ট্যান্ট করছেন, আমি নর্থ বেঙ্গলেও দেখলাম, সাউথ বেঙ্গলেও দেখছি, এটা মমতার একটা খুব টিপিক্যাল মমতা স্টাইল, ভিন্টেজ মমতা স্টাইল, যে ও গ্রেট কমিউনিকেটর, ও আইবল কন্ট্যাক্ট করে, ও ডাইরেক্ট গ্রামে গঞ্জে গিয়ে, মানে অভিষেকের থেকেও এটা বেশি ওর মানে সাকসেস রেট। ও যেটা বলতে চায় ডাইরেক্ট বলে। এখন সেখানে গিয়ে ওই কথাটা কোনো ঢাক ঢাক গুড়গুড় না করে বলে দিচ্ছে যে তুই ভোটটা দিস না, ওখানে ভোটটা দিলে কিন্তু বিজেপি আসবে। এই যে স্টাইলে ক্যাম্পেইনটা না, আমি বিভিন্ন জেলায়, আমি এবারে অনেকগুলো জেলায় গেছি, দেখেছি, যেখানে যেখানে যাচ্ছি মুসলিমদের ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যে ওরা খুব ইনসিকিউর হয়ে রয়েছে। আর একটা না মুসলিমদের মধ্যে বেশি এমনিতেই সাধারণ ভোটারদের মধ্যে আছে, যে জিততে পারবে না এরকম যদি আমার মনে হয় তাকে ভোট দেবো না। এটা কি খানিকটা আমাদের রাজ্যেরও এরকম একটা ইয়ে নয়, একটা স্ট্যাটাস কো মেনটেন করা, মা মামল না হলে 34 বছর এগুলো কি করে? মানে আপনি CPM ধরুন, হ্যাঁ, আমি বলছি যে একটা সময় ছিল তখন 2000, মানে এইরকম সময় অনওয়ার্ডস, চায়ের দোকানে, ট্রেনে, বাসে, সব জায়গায় বামেদের বাপ মাপাত্ম করা হতো, কিন্তু বাম ঠিক ভোটে জিতে যেত। এর পিছনে একটা বোধহয় কারণ আমার যেটা মনে হচ্ছে, যে বাম একটু মানে লোকের স্ট্যাটাস কোড থেকে বেরোতে চায় না। এখন যেমন মমতার 15 বছর হয়ে গেল, 20 বছরের দিকে এগোচ্ছেন তিনি আর কি। এটা আপনি ঠিকই বলছেন, আমি আপনার সঙ্গে একমত, এবং এটাকে আমি এইভাবে ব্যাখ্যা দিই যে বাঙালি, আমি তো দিল্লিতে 40 বছর ছিলাম, আমার একটা জিনিস মনে হয় যে বাঙালি, এটা আমি আগেও বলেছি টিভি চ্যানেলে, মানে ন্যাশনাল লেভেলে বলি, বাঙালি ইজ এ ব্যাড কনজিউমার। আচ্ছা, উপভোক্তা হিসেবে বাঙালি একটা বাটার জুতো কিনলে সেটা প্রায় 20 বছর ধরে অন্তত চেষ্টা করে আর, এবং সেলাই করে হলেও পড়ে, ঠিক, ছিঁড়ে গেলে জুতো সেলাই করি আমরা। যে কারণে দিল্লির থেকে কলকাতায় রিপেয়ার শপ বেশি দিল্লিতে বেশি। আচ্ছা, আমার যদি একটা 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 মিক্সি খারাপ হয়ে যায়, দিল্লিতে দোকান খুঁজে পাই ছাড়ানো, নতুন কিনে ফেলতে হবে। এখানে নিয়ে পাশাপাশি 4টে দোকান। 4টে দোকান আছে, রেডিও খারাপ হয়ে গেলেও এখনো সারানোর দোকান পাই আমি। আচ্ছা, তো দিল্লিটাকে, একটা খুব বিখ্যাত বই ছিল অ্যালভিন টফলারের, আচ্ছা, ছিল কেন, আছে এখনো, নামটা কি? ফিউচার শক। আচ্ছা, তাতে অ্যালভিন টফলারের ফিউচার শকে লেখা হয়েছিল যে আমাদের সমাজটা ক্যাপিটালিজম আসার পরে থ্রো অ্যাওয়ে সোসাইটিতে পরিণত হলো, অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো, এই যে কথাটা, ইউজ অ্যান্ড থ্রো অ্যাওয়ে সোসাইটি। তো দিল্লি দিল্লি ইজ মোর এ থ্রো অ্যাওয়ে সোসাইটি দ্যান বেঙ্গল। আমরা মানে আমরা আমরা সেলাই করে, হ্যাঁ, এখনো জামা কাপড় পরি, এখনো মানে আমার পরিচিত আত্মীয়কে দেখেছি প্যান্ট টাইট হয়ে গেছে, পেছন দিকে সেলাইটা খুলে, হ্যাঁ, আর একটু বড় করে ঘেরটাকে, ঘুড়ি বেড়ে গেছে, সে সেলাই করে প্যান্টটা পরে। সুতরাং ওই কারণেই সিপিএম ভেবেছিল 30 বছর হয়ে যাওয়ার পর, 34 বছর হয়ে যাওয়ার পরও নবীনতর বামফ্রন্ট,
বলে একটা স্লোগান দিয়ে একবার তো বুদ্ধবাবু সেই স্লোগান দিয়ে বেরিয়েও গেছিল, হুম। তারপরে বারে আর পারলো না, না, সেবারে তো ভালো রেজাল্ট করলো, ভালো result 235-এর মতো সিট হলো বাম হয়ে গেল। সুতরাং এই উনি যে গর্বিত হয়ে বললেন আমরা 235, ওরা 35। হ্যাঁ, এই যে এই জায়গাটাতেই বোধ এই হয় আমার যেটা মনে গোলমাল হয় যে তৃণমূল যেটা সেভাবে বলেনি, এবার হয়তো ভবিষ্যতের জন্য রেখেছে, কিন্তু তৃণমূলের যেটা উচিত এই সার্ভাইভালের জন্য যে নতুনতর তৃণমূল। না, সেটা তো একবার অভিষেক করলো না, অভিষেক চেষ্টা করলো, কিন্তু এখনো ওরা স্লোগানে পোস্টারে মানে নিউ তৃণমূল, মানে উল্টে দেখুন পাল্টে গেছে এরকম টাইপের হ্যাঁ, কথা। একটা 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 নতুন তৃণমূল। মানে আমরা মানে চেষ্টা তো অভিষেক আরো বেশি করেছিল, আচ্ছা। যে পুরনো অনেক প্রার্থীকে আরো বাদ দিতেই চেয়েছিল, হুম। কিন্তু সেখানে তো নবীন এবং প্রবীণের মধ্যে ভারসাম্য হলো কেন, ওই স্টেটাস সেখানে Status quo। কিন্তু একটা রেভলিউশনারি বেশি করতে গেলে যদি ধাঁচাটাই ভেঙে যায়, ঠিক। সুতরাং ওটাকে মানে রেভলিউশন না করে একটু রিফর্মের পথে, সংস্কারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন তৃণমূলকে। আরে হুমায়ুনের এই ভিডিওটা সম্পর্কে আপনার কি আইডিয়া? না, হুমায়ুন তো নিজেই স্বীকার করেছেন যে ওটা ঠিকই, বরং ওটা পুরোটা দেখায়নি বলছে। উনি বলেছেন যে এটা টোটাল ভিডিওটা কত, একটা 53 মিনিট, আমি ভুলে গেছি কত মিনিট, শুধু এইটুকু দেখানো হয়েছে। অর্থাৎ উনি বলছেন যে পুরো ভিডিওটা দেখালে নাকি, তারপরে উনি বলেছিলেন আদালতে যাবেন, তারপরে উনি বলেছিলেন কোনো কিচ্ছু করেননি কিন্তু। এবং উল্টে বিজেপি এতদিন ধরে হুমায়ুনের বিরুদ্ধে বলেনি, এখন অমিত শাহ পর্যন্ত বাবরি মসজিদ নিয়ে ওর বিরোধিতা করছে এবং মমতারই লোক বলে এখন চিহ্নিত করা হচ্ছে। সুতরাং হুমায়ুনকে আমি প্রথম দিন থেকে আমি দেখেছি, যে আমার মনে হয়েছে, আমি হুমায়ুনকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি কোনো অশ্রদ্ধাও করছি না, কিন্তু শুধু টাকা দিয়ে, হেলিকপ্টারের টাকা পেয়ে গেলাম, আমি হেলিকপ্টার করে ঘুরবো ঘোষণা করলো, যে হেলিকপ্টারে বসে ইন্টারভিউ দিচ্ছে, তো এই যে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি দিয়ে কখনো পশ্চিমবঙ্গ তো রাজ্য জয় করা যায়? না, মিমও তো এখন ওদের পাশ থেকে সরে গেল। তবে ওয়েসির তো আসারই কথা ছিল না, ওয়েসি তো প্রথম থেকে আসতে চাইনি, কারণ ওয়েসি বুদ্ধিমান লোক, আমি ওয়েসিকে ব্যক্তিগতভাবে চিনি, আচ্ছা। হুমায়ুনকে চিনি না, কারণ ওয়েসি তো সংসদ সদস্য হুম, হুম। দিল্লিতে, হুম। ভীষণ সফিস্টিকেটেড এলিটিস। ওয়েসির 2-3টে প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে ওয়েসি জানেন ওনার প্রবলেমটা, যে উনি কিন্তু উর্দুভাষী মুসলিম, আচ্ছা। আচ্ছা। বাঙালি মুসলমান আর উর্দুভাষী মুসলমানের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, আচ্ছা। হ্যাঁ। এবং আছে। পশ্চিমবঙ্গে কিন্তু বাঙালি মুসলমান সংখ্যা অনেক বেশি, যে কারণে আইএসএফটা করা হলো। তখন থেকেই তো এটা ভাবা হয়েছিল যে মিম প্লাস আইএসএফ, হুম। কারণ মিমের রোলটা খুব মার্জিনাল, এখানে উর্দুভাষী 2%, আচ্ছা। সুতরাং বাকিটা এবং তারা গরিব, উর্দুভাষী মুসলমানরা তারা আরবান, তারা তুলনাভাবে একটু বড় লোক, হ্যাঁ, বাঙালি ইমামগুলো গরিব, উর্দুভাষী ইমামগুলো বড় লোক, আচ্ছা। যে কারণে ইমাম ভাতায় গরিব মুসলমানদের উপরে যে প্রভাবটা পড়েছিল গরিব ইমামদের উপরে, সেটা কিন্তু সফিস্টিকেটেড ইমামরা অনেকে বলেছিল আমরা টাকাটাই নেব না, এটা তো আমাদের জন্য, এটা তো অপমানজনক। ঠিক। সুতরাং এখানে অনেক স্তর আছে, সেটা ও জানে ওয়েসি। আর নাম্বার 2 হচ্ছে ওয়েসি আর একটা জিনিস, এখানকার কলকাতার যে ইমাম সমাজ, দে আর নট ইন ফেভার অফ ওয়েসি। আচ্ছা। হায়দ্রাবাদের যারা ইমাম, হুম। ওদের মধ্যে ইমামের মধ্যেও কিন্তু আমাদের যেরকম হয়, এটা হ্যাঁ। নাথিং মানে আনইউজুয়াল। আমি নিজে দেখেছি জামা মসজিদ দিল্লির ইমাম হুম। আর লখনৌর যে জামা মসজিদের ইমাম, একটা সময় ভিপি সিং এর সময়, চন্দ্রশেখরের সময় রীতিমতো ঝগড়া, এবং গাজিয়াবাদে অ্যারেস্ট করছে লখনৌর ইমাম, আমাদের নায়েব ইমাম তখন বলা হতো, তিনি পরবর্তীকালে ইমাম হলেন, তাকে ওখানে আটকে দিল, তার গাড়ি যেতে দেওয়া হলো না, অ্যারেস্ট করা হলো। মানে একটা ইমাম আর একটা ইমামকে অ্যারেস্ট করাচ্ছে। মুলায়ম সিং যাদব তখন মুখ্যমন্ত্রী। আচ্ছা। তো মুলায়ম ওয়াজ ইন ফেভার অফ লখনৌ ইমাম, যেহেতু লখনৌতে রাজ করছে, অ্যান্টি দিল্লির ইমাম। সুতরাং এটা কোনো ভাবার কারণ নেই যে ওদের ইমামে কোনো বিরোধ নেই, বা কোনো মুসলমান সমাজ, আমাদেরও যেটা বাঙালি সমাজ, গরিব সমাজ, হিন্দু সমাজ, মুসলিম সমাজ, সংখ্যালঘুদের একটা মাইন্ডসেট আছে, একটু একত্রিত হয়, তারা একটা 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 ঘেটো তৈরি করে, একটা ছোট গোষ্ঠী তৈরি। এটা শুধু হিন্দু মুসলিম না, যে কোনো সংখ্যালঘু, মানে আপনি যদি ল্যাটা হন, বাঁহাতে লেখেন, লেফটিস্ট হন, তাহলে আপনার ক্লিনটনকে দেখে ভালো লাগবে, যে দেখো ও ল্যাটা, আমিও ল্যাটা। আচ্ছা। এটা একটা মাইনরিটি, লেফটিস্ট আর মাইনরিটিস। আচ্ছা। সুতরাং এটা না আপনাকে বুঝতে হবে যে মুসলিমরা কেন একত্রিত হয়ে থাকে। দেখবেন বসবাস করে একটা জায়গায়, একত্রিত হয়ে থাকে। দিল্লিতে থেকেও যখন কাশ্মীরি মুসলমানরা আসে, ওরা না একটা পাড়াতে একসঙ্গে থাকে। আমি গিয়ে দেখেছি সেখানে যে একটা পাড়াতে পরপর ধরুন অনেক পরিবার থাকে,
তো এটা এটা সমস্ত মাইনরিটিদের মধ্যেই হয়।